সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ নতুন এক অধ্যায়ে আলোচনা করব, সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প। আমরা আমাদের দৈনন্দিন কাজে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়ে তৈরি দশমিক পদ্ধতির সংখ্যা ব্যবহার করি। আমরা দৈনন্দিন কাজে যে পদ্ধতির সংখ্যা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক পদ্ধতির সংখ্যা। কিন্তু ইলেকট্রনিক বিভিন্ন যন্ত্র যেমন কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর যে সংখ্যা বোঝে, মানে যে সংখ্যা ব্যবহৃত হয়, তা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা সেই বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি এমন একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহার করেই প্রকাশ করা হয়। যেমন আমরা দশমিক পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে সকল সংখ্যাকে প্রকাশ করে থাকি, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 এই দুটি অঙ্ক ব্যবহার করেই যে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়। যেহেতু দুই অঙ্ক ব্যবহার করে বা দুইটি অঙ্ক ব্যবহার করে প্রকাশ করা হয় এই বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই এর ভিত্তি হচ্ছে 2। বাইনারিকে মেশিন ল্যাঙ্গুয়েজে বলা হয়। আমরা যখন কোনো প্রোগ্রামিং করি অথবা কোনো কাজ করি, সেটিকে কম্পিউটারের ভিতরে থাকা কোনো কম্পাইলার, অর্থাৎ কম্পাইলার মানে অনুবাদক, সেটি সেই প্রোগ্রামিংকে বা সেই কাজটিকে তার যে মেশিন যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইনারি সংখ্যায় প্রকাশ করে। কম্পিউটার কিন্তু তখন সেই প্রোগ্রামিংকে বা সেই কাজগুলোকে বাইনারিতে হিসাব করে। বাইনারিতে হিসাব করার পরে যে ফলাফল আসে, সেই ফলাফলটিকে আবার ওই কম্পাইলার আমরা যে ভাষা বুঝি সেই বোধগম্য কোনো ভাষায় রূপান্তর করে আমাদের তার আউটপুট দেখায়। তো আজকের আমরা এখানে বাইনারি সংখ্যার গল্প আলোচনা করব, অনুমানের খেলা, গেজিং গেম। এসো একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে। নিয়মটা বলে দেই। লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে। সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তর বের করে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু কয়েকটি শর্ত আছে। প্রশ্নগুলোর কোনোটির উত্তর সে মুখে বা ইশারায় বলতে পারবে না। তার হাতে একটি টর্চ বা লাইটের সুইচ থাকবে, তাকে উত্তর দিতে হবে সেই আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে, যদি না হয় তবে আলো জ্বালাবে না। আসলে এই খেলাটির উদ্দেশ্যই হচ্ছে এটা বোঝানো যে এই যে কম্পিউটার বা যে কোনো যন্ত্র যে ভাষায় তাদের হিসাব নিকাশ করে সেটা মূলত ইলেকট্রিক একটা সংকেত। এখানে যে খেলাটি আমরা খেলবো সেটি মুখে কোনো উত্তর দেওয়া যাবে না, সংকেতের মাধ্যমে উত্তর দিতে হবে, অর্থাৎ কিছু বলে বোঝানো যাবে না। বাইনারি সংখ্যা মূলত হচ্ছে ইলেকট্রিক কোনো সংকেত, অর্থাৎ কম্পিউটার বাইনারি সংখ্যা বোঝে এভাবে 0 এবং 1 দ্বারা, যেটা হচ্ছে সার্কিটে বিদ্যুৎ আছে বা ইলেকট্রিক আছে কি নাই। যদি থাকে তাহলে সেটিকে হ্যাঁ ধরে নেয়, মানে 1 ধরে নেয়, এবং যদি না থাকে সেটিকে 0 ধরে নেয়। এই কারণেই এখানে এই সংকেতের মাধ্যমে এই খেলাটি খেলতে হবে। মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করেছে দেখো। সালমা মনে মনে ভেবেছে জাতীয় কবি নজরুল ইসলামের নাম। এখন সবাই প্রশ্ন করবে এভাবে, এটা কি কোনো বই? কারণ অন্য সবাই তো জানে না যে সালমা মনে মনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম ভেবে রেখেছে। তো সবাই এভাবে প্রশ্ন করবে যে এটা কি কোনো বই? সালমা আলো জ্বালবে না, যেহেতু আগেই কথা বলা আছে যে যদি উত্তরটি সঠিক হয় তাহলে আলো জ্বালবে, আর যদি উত্তরটি না হয় বা সঠিক না হয় তাহলে আলো জ্বালবে না। যেহেতু কাজী নজরুল ইসলাম একটা বই না, একজন ব্যক্তি, সেজন্য আলো জ্বালাবে না। এটা কি কোনো ব্যক্তি? সালমা আলো জ্বালাবে, কারণ কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তি। তিনি কি কোনো লেখক? কাজী নজরুল ইসলাম একজন লেখক, সুতরাং সালমা আলো জ্বালাবে। তিনি কি এখনো বেঁচে আছেন? না, কাজী নজরুল ইসলাম এখনো বেঁচে নেই, সেজন্য সালমা আলো জ্বালাবে না। তিনি কি কবিতা লিখতেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম কবিতা লিখতেন, এখানে সালমা আলো জ্বালাবে। তার জন্ম কি বরিশালে? না, তার জন্ম বরিশালে নয়, তাহলে সালমা আলো জ্বালাবে না। তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে? সালমা আলো জ্বালাবে। হ্যাঁ, তার জন্ম পশ্চিমবঙ্গে। তিনি কি নারী? না, তিনি পুরুষ, সেজন্য সালমা আলো জ্বালাবে না। তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? না, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেজন্য সালমা আলো জ্বালাবে না। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল? হ্যাঁ, তার মৃত্যু ঢাকায় হয়েছিল, সেজন্য সালমা আলো জ্বালাবে।
তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? হ্যাঁ, অবশ্যই তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সালমা আলো জ্বালাবে। কেমন হলো খেলাটি? এবার ভেবে দেখো, আলো জ্বালানো ছাড়াও আর কি কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না বুঝতে পারো, সেই উপায়গুলো দিয়ে নিচের সারণীটি পূরণ করো। এখানে আলো জ্বালানো এবং না জ্বালানো নিয়ে খেলাটি খেলা হয়েছে। আর কোন কোন উপায়ে খেলাটি খেলা যায় সেটি আমাদের এখানে লিখতে বলা হয়েছে। প্রথম দুটি লেখা আছে, মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে। মাথা এবং হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে এই খেলাটি খেলা যায়। তারপরে এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে এই খেলাটি খেলা যায়। তারপরে ডান হাতের তর্জনী উঁচিয়ে হ্যাঁ এবং বাম হাতের তর্জনী উঁচিয়ে না বুঝিয়ে। আমরা যদি ডান হাতের তর্জনী উঁচাই তাহলে বুঝতে হবে হ্যাঁ, এবং বাম হাতের তর্জনী যদি উঁচাই তাহলে বুঝতে হবে না। এভাবে করে খেলাটি খেলা যায়। তারপরে সবুজ রঙের কার্ড দেখিয়ে হ্যাঁ এবং লাল রঙের কার্ড দেখিয়ে না বুঝিয়ে। যদি আমরা সবুজ রঙের কার্ড দেখাই কোনো উত্তরের এগেনস্টে তাহলে সেটি হবে হ্যাঁ, এবং কোনো উত্তরের এগেনস্টে আমরা যদি লাল রঙের কার্ড দেখাই সেটি হবে না। ডান দিকে তাকিয়ে হ্যাঁ এবং বাম দিকে তাকিয়ে না বুঝিয়ে। আমরা যেদিকে তাকিয়ে আছি তার ডান দিকে যদি আমরা তাকাই তাহলে সেটিকে হা ধরে নিতে পারি আমরা, এবং যদি বাম দিকে তাকাই তাহলে সেটিকে না বুঝাতে পারি। এভাবে করেও এই খেলাটি খেলা যায়। আচ্ছা, খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছো? আমরা কিন্তু একটি সংকেত ব্যবহার করছি। এর আগেই বলেছি যে এই খেলাটি মুখে কোনো কথা বলা যাবে না, কোনো শব্দ করা যাবে না, কেবল সংকেতের মাধ্যমে আমরা খেলবো। এবং এই সংখ্যাটি হচ্ছে এখানে বাইনারি সংখ্যার আসল রহস্য। অর্থাৎ কম্পিউটার বা যে কোনো যন্ত্র এই বাইনারি সংখ্যা হিসাব করে ইলেকট্রিক সংকেত দ্বারা, অর্থাৎ তার সার্কিটে, সেই যন্ত্রের সার্কিটে যদি ইলেকট্রিসিটি থাকে অর্থাৎ বিদ্যুৎ যদি থাকে তাহলে সেটিকে সে হ্যাঁ সংকেত ধরে নেয়, এবং যদি সেই সার্কিটে যদি ইলেকট্রিক বিদ্যুৎ না থাকে তাহলে সে জিরো ধরে নেয়। এটি একটি সংকেত ব্যবহার করে। এই কারণেই আমরা এই সংকেত ব্যবহার করে এই খেলাটি খেললাম। হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছ, আর না বলতে হলে আলো বন্ধ রেখেছ। এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটা সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো। আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বে সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে। সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না। এই যে বললাম, যেমন কোনো ইলেকট্রিক যন্ত্রের সার্কিটে যদি ইলেকট্রিসিটি থাকে, বিদ্যুৎ থাকে, তাহলে ওই যন্ত্রটি ধরে নেয় হ্যাঁ, এবং যদি না থাকে তাহলে বিদ্যুতের ওই যে যন্ত্রটি ধরে নেয় যে না। ওই অনুসারে এই হ্যাঁ এবং না, হ্যাঁ মান যদি ওয়ান ধরে এবং নার মান যদি জিরো ধরে তাহলে জিরো এবং ওয়ানের সাহায্যে ওই যন্ত্রটি কাজ করে। এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে এক আর না হলে জিরো ধরে নেই তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে এক আর অনুপস্থিতি মানে শূন্য দাঁড়ায়। সেই অর্থে তোমরা কেবল এক বা শূন্য ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছো এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছো। অনেকটা সময় হয়তো লেগেছে, কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কোনো কিছুরই জানার বা বোঝার প্রয়োজন হয়নি। এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি। তোমাদের চারপাশে কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর, এরকম যত জিনিস দেখছো, এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতোই কাজ করে। তার মানে শুধুমাত্র হ্যাঁ আর না অর্থাৎ এক আর শূন্য ব্যবহার করেই সব কাজ করে। অবাক ব্যাপার, তাই না? এই যন্ত্রগুলো আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করে। আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি, সিনেমা দেখি, লেখালেখি করি বা যে কোনো কিছুই করি না কেন, আগে বলেছি যে এই বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে এই যন্ত্রগুলো কাজ করে। বিদ্যুতের উপস্থিতি হলে সে হ্যাঁ ধরে নেয়, এবং উপস্থিতি যদি অনুপস্থিত থাকে বিদ্যুৎ তাহলে না ধরে নেয়। তার মানে হ্যাঁ সে এক ধরে, এবং অনুপস্থিতি মানে বিদ্যুতের অনুপস্থিতি মানে সে শূন্য ধরে। কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেকগুলো হ্যাঁ এবং না অর্থাৎ এক আর শূন্য মিলিয়ে বড় একটা সংকেত তৈরি করা হয়। কিন্তু তার মাঝে এই দুইটি ছাড়া অন্য কোনো সংকেত থাকে না। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যদি বড় একটা সংখ্যা লেখা হয় তাহলে সেখানে এইভাবে এক এক শূন্য 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 এক থাকতে পারে। কিন্তু এখানে দেখো এক এবং শূন্য বাদে আর কোনো সংকেত নেই, আর কোনো অঙ্ক নেই। যত বড়ই আমরা সংখ্যা লিখি না কেন সেখানে এক এক বহুবার আসতে পারে, বা এই যে শূন্য একাধিকবার আসতে পারে, আবার এক আসতে পারে, আবার শূন্য আসতে পারে, কিন্তু এই এক এবং শূন্য ছাড়া আর কিছুই আসবে না। আমরা যত বড় সংখ্যাই বাইনারি সংখ্যা দ্বারা লিখি না কেন, সেটি এখানে বলা হয়েছে।
তাহলে গণনা যন্ত্রের পদ্ধতিতে এখানে দুটি খালিঘর আছে, খালিঘর এবং খালিঘর এই দুটি সংকেত রয়েছে। তো আমরা এতক্ষণ দেখেছি যে এই যন্ত্রে 0 রয়েছে এবং 1 এই সংকেত দুটি রয়েছে, এছাড়া আর কোনো সংকেত নেই। আচ্ছা, আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো লিখে সারণীটি পূরণ করো। আমরা জানি যে আমরা 0 থেকে 9 এই 10টি সংকেত বা অঙ্ক আমরা ব্যবহার করি, সেগুলো যদি আমরা লিখি, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 এই মোট 10টি অঙ্ক আমরা যে কোনো সংখ্যা লিখতে ব্যবহার করি। আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়ে তৈরি 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয়। কিন্তু কি আর করা, বেচারার সব কাজ ওই 0 আর 1 দিয়েই করতে হয়। এখানে বলা হয়েছে যেহেতু আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি, সুতরাং এই আমরা ব্যবহার করি 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি। আর এখানে কম্পিউটার বা ইলেকট্রিক যন্ত্র যেমন 0 এবং 1 এই দুটি সংকেত বা অঙ্ক দিয়েই সব সংখ্যা লিখতে পারে, সেই জন্য তার বেস বা ভিত্তি হচ্ছে 2। দশমিক পদ্ধতিতে আমরা 0 থেকে 1 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি, তাই বাইনারিতে 0 এবং 1 কে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয়। বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি থেকে বাই আর ডিজিট থেকে টি মিলিয়ে সংক্ষেপে লেখা হয় বিট। বাংলায় আমরা একে বিট বলি, যেমন বাইনারির এখান থেকে BI বাই আর এখানে ডিজিটের টি শেষের এই যে টি, তাহলে সব মিলিয়ে হয় বিট, আমরা যাকে বাংলায় বিট বলি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক নেই, এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি ব্রাজিলের পিরাহা উপজাতির কথা শুনেছ? তাদের বসবাস হলো অ্যামাজন বনের গহীনে। সভ্যতার সাথে এদের সম্পর্ক নেই মোটেই, জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা, তাদের বর্ণমালা, ভাষার শব্দ এবং গণনা পদ্ধতিও খুবই সীমিত। তারা 1 এবং 2 এর বেশি গণনা করতে পারে না। 2 এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে অনেক। মজার না? তো কেমন হয় আমরা যদি 2 ভিত্তিক পদ্ধতিকে গণনা করা শিখতে পারি? একটা কথা তোমাদের আগেভাগেই জানিয়ে রাখি, 2 ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে। শুধু তাই নয়, কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে। তাহলে চলো পরিচিত হয়ে নেই 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে। যেহেতু বাইনারি 2টি অঙ্ক বা 2টি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হয়, 0 এবং 1, সেই জন্য বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2। কার্ডে ডট গুলি, এখানে 4 জন লোক আমরা দেখতে পাচ্ছি। নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটি বুঝতে পারবো। খেলার শুরুতে তোমরা যে কোনো 4 জন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও, তাহলে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এবার প্রথম জনের কার্ডে একটি ডট এঁকে দাও। আমরা যদি ডান থেকে বাম দিকে প্রথম দ্বিতীয় গণনা করি, এই লোক হচ্ছে প্রথম, উনি হচ্ছে দ্বিতীয়, উনি হচ্ছে তৃতীয় এবং উনি হচ্ছে চতুর্থ। তো এখানে দেখো প্রত্যেকের হাতে একটি করে কার্ড আছে। এবার প্রথম জনের কার্ডে একটি ডট আছে, দ্বিতীয় জনের কার্ডে আছে 2টি ডট এবং তৃতীয় জনের কার্ডে আছে 4টি ডট। তাহলে চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে? আচ্ছা, আমরা যদি এখানে এই প্যাটার্নটি একটু বুঝতে চেষ্টা করি। প্রথম জনের কার্ডে একটি ডট আছে এবং দ্বিতীয় জনের কার্ডে আছে 2টি ডট। দেখো খেয়াল করো যে এখানে প্রথম জনের কার্ডের যে ডট আছে তার সংখ্যার দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় জনের কার্ডের ডট। এখানে প্রথম জনের ডট আছে একটি, তার মানে দ্বিতীয় জনের ডট আছে 1 গুণ 2, 2টি। আবার এই দ্বিতীয় জনের তুলনায় তৃতীয় জনের কার্ডের ডট আছে তার 2 গুণ। দেখো এখানে আছে 4টি ডট, তার মানে 4 হচ্ছে এই 2 এর দ্বিগুণ। তার মানে দ্বিতীয় যে কার্ডটি আছে, দ্বিতীয় জনের কাছে যে কার্ডটি আছে তার কার্ডে যতটি ডট আছে সেই ডটকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে তৃতীয় জনের ডটের সংখ্যা পাওয়া যায়। তৃতীয় জনের কার্ডে ডটের সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে তৃতীয় জনের কার্ডে ডট আছে 4টি, এই 4 এর সাথে যদি 2 গুণ করি তাহলে এই চতুর্থ জনের কার্ডে মোট কতটি ডট থাকবে সেটা আমরা পেয়ে যাব। দেখো এখানে তাহলে এই 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 8। তাহলে এই চতুর্থ জনের এই কার্ডে ডট থাকবে মোট 8টি ডট আছে। এবারে এখানে একটা টেবিল আছে, বুদ্ধি খাটাও। এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমরা উত্তর নির্ণয় করলে।
এতক্ষণ আমরা যে বর্ণনা করলাম সেটি এখানে এখন লিখব যে প্রথম জনের কার্ডে একটি ডট আছে, প্রথম জনের কার্ডে একটি ডট আছে, দ্বিতীয় জনের কার্ডে আছে প্রথম জনের কার্ডের দ্বিগুণ ডট অর্থাৎ দুইটি ডট। প্রথম জনের কার্ডের চেয়ে দ্বিগুণ ডট আছে দ্বিতীয় জনের কার্ডে। তৃতীয় জনের কার্ডে ডট আছে দ্বিতীয় জনের কার্ডের দ্বিগুণ ডট অর্থাৎ চারটি ডট। অর্থাৎ দ্বিতীয় জনের কার্ডের যে ডট আছে তার দ্বিগুণ ডট আছে তৃতীয় জনের কার্ডে, চারটি ডট। আর তাহলে চতুর্থ জনের কার্ডে থাকবে তৃতীয় জনের কার্ডের দ্বিগুণ ডট অর্থাৎ 8টি ডট। তৃতীয় জনের কার্ডে ডট আছে 4টি, তাহলে চতুর্থ জনের কার্ডে ডট থাকবে 4 দুগুণে 8টি। তো আজকের 41 পৃষ্ঠা থেকে এই 43 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হলো। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।